হাই, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাকল একাডেমির নতুন একটা ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা কন্টিনিউ করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয় অধ্যায় 2 লেনদেন, এবং এটা লেনদেন অধ্যায় 3য় ক্লাস। আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অ্যাকল একাডেমির, সেখানে আপনারা আগের দুটো যে ক্লাস আছে অধ্যায় 2 লেনদেনের, সে দুটো ক্লাসকে আমি আগে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিকজ এই যে ক্লাসটা আছে এই ক্লাসে আমি কিছু অ্যাকাউন্টিং টার্ম বলবো যেগুলোকে আমি গত 2টা ক্লাসে খুবই ডিপলি কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম, ডিপলি জিনিসটাকে জানা আপনাদের কাছে পরিষ্কার করছিলাম। সো এই ভিডিওতে অথবা সেই জিনিসটাকে আমি এরকমভাবে ব্যাখ্যা করে দিব না টার্মগুলোকে। তো আপনারা যদি এই ভিডিওটা সুন্দর মতোভাবে ক্লিয়ারলি বুঝতে চান, সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো যে আপনারা আগে দুটো ভিডিও দেখে নেবেন এই ভিডিওটা দেখার আগে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনাদের ক্লাসে শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমার এই অ্যাকল একাডেমি যে ফেসবুক চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের যে অ্যাকল একাডেমির যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করে রাখবেন, যাতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিওগুলোকে আপলোড করবো যাতে করে আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। সো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র। সো এখানে ব্যবসায়িক লেনদেনের উৎসে সংশ্লিষ্ট নথিপত্র বলতে কী বোঝায়? এটা বোঝায় বলতে গেলে আসলে লেনদেনের প্রমাণ। এই নথিপত্রগুলো যেখানে আমরা দেখতেছি নথিপত্র, এই নথিপত্র মূলত হচ্ছে লেনদেনের প্রমাণ। ধরেন যদি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, সাপোজ আপনি ফ্ল্যাট কিনলেন বা জমি কিনলেন। তো এই ফ্ল্যাট বা জমি কিনলেন, কিন্তু আপনি প্রমাণ কীভাবে করবেন যে ওটার মালিকানা আপনি, ওটার মালিক আপনি, ফ্ল্যাট বা জমির? সেটার জন্য কী দরকার? আমাদের একটা জমির দলিল বা ফ্ল্যাটের দলিল দরকার, এবং সেটা গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার করা হয়, বা যেটা হোক আমাদের একটা দলিল দরকার পড়ে আমাদেরকে, যেটা কিনা প্রমাণ করে যে আপনি এই জমি বা এই ফ্ল্যাটের মালিক। তো ঠিক সেরকম লেনদেনটা যে হয়েছে, লেনদেনটা যে আসলেই লেনদেন হয়েছে, এটা যে শুধু লেনদেন দেখানো হয়েছে। সাপোজ আপনি যে স্প্রেডশিটে বা আপনার দেখাচ্ছেন যে আপনার প্রফিটের ভিতরে 1,00,000 টাকা ক্ষতি হয়েছে, এখন প্রফিট লসের ভিতরে তো 1,00,000 টাকা ক্ষতি হয়েছে, কিন্তু এর মধ্যে খরচ হয়েছে, খরচের ভিতরে আপনি যখন দেখবেন যে খরচের ভিতরে 1,00,000 টাকা আনুষঙ্গিক একটা খরচ হয়েছে কোনো কারণে। তো এটা যে আসলে হয়েছে, সাপোজ একটা গাড়ি কিনতে যে খরচ যে হয়েছে ব্যবসার জন্য, এটার প্রমাণ কি? অবশ্যই একটা ডকুমেন্টস আছে, তাই না? যে আপনি কোনো রিসিট পাইছেন বা ব্যাঙ্ক ট্রানজ্যাকশন বলেন, যেটা যে কোম্পানির কাছ থেকে কিনছেন, আপনি ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করতেই পারেন, ঠিক আছে, ওই কোম্পানির নামে করতে পারেন, কিন্তু আসলে যে গাড়ি কিনছেন ওই কোম্পানি যে আসলে একটা গাড়ির কোম্পানি, যে একটা যে আসলে সততা, এটা যে দুর্নীতি হয় নাই, এটার প্রমাণ করে লেনদেনের যে নথিপত্রগুলো আছে সেটার মাধ্যমে প্রমাণ করা যে না, এটা কোনো দুর্নীতি হয়নি, এটা আসলে গাড়ি প্রতিষ্ঠানের জন্য গাড়ি কেনা হয়েছে। তো যার কারণে এই যে প্রমাণটা, এটা যে নথিপত্র, সেটা এসে লেনদেনের প্রমাণ হিসেবে কাজ করে। তো আপনাদের নবম দশম শ্রেণীর জন্য বলতে গেলে নথিপত্রগুলো বা এই যে লেনদেনের যে প্রমাণপত্রগুলো আছে সেগুলো প্রায় 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো প্রথমেই হচ্ছে চালান। চালান কি? আসলে দেখি, চালান হলো বাকিতে পণ্য ক্রয় ও বিক্রয় একটি প্রমাণ্য দলিল। অর্থাৎ বাকিতে কোনো বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করলে একটা রিসিট বা একটা প্রমাণ্য দলিল হিসেবে যে রিসিটটা দেওয়া হয়, যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে চালান। সাপোজ কোনো বিক্রেতা পণ্য বিক্রি করলেন এবং তিনি তার পণ্যের সম্পূর্ণ বিবরণ উল্লেখ করে লিখিত দলিল প্রদান করেন। কাকে করেন? ক্রেতাকে প্রদান করেন, এবং ওই দলিলটিকে চালান বলা হয়। তো মূলত চালান তৈরি করা হয় যখন বাকিতে ক্রয় বিক্রি হয়। কোনো দৃঢ় প্রতিষ্ঠান যখন বাকিতে ক্রয় বিক্রি করে, তখন সেটা যখন একটা প্রমাণ দলিল হিসেবে, প্রমাণ হিসেবে চালান দেওয়া হয়। এখন চালান কে তৈরি করে? এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন, আপনাদের বহু নির্বাচনী কোয়েশ্চেন আসতে পারে, বা আপনাদের নির্বাচনী কোয়েশ্চেনে আসতে পারে এমসিকিউতে, যে চালান কে তৈরি করে? চালান ক্রেতা তৈরি করে, চালান বিক্রেতা তৈরি করে। চালান তৈরি করা হয় বিক্রেতা, এবং কাকে দেয়? যে চালান বিক্রেতা চালানটা ক্রেতাকে দেয়। এবং চালানের ভিত্তিতে কী তৈরি করা হয়? এই যে দেখেন, এইটা একটা সবচেয়ে বড় একটা
এমসিকিউ, এবং এটা প্রায় সময় আসে যে এই চালানের ভিত্তিতে ক্রেতা ক্রয় জাবেদা তৈরি করে এবং বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। সো এমসিকিউ আসতে পারে যে চালানের মাধ্যমে কী তৈরি করা হয়। স্পেশালি বহু নির্বাচনী কোশ্চেনগুলোতে এটা আসে যে চালানের ভিত্তিতে কী তৈরি করা হয়, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নাকি কোনোটিই নয়। তো দেখা যেতে পারে আপনাকে 1-2, 2-3 বা 3-1 বা 1-2-3। সো আপনাকে অবশ্যই দেখতে হবে যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা যেখানে আছে সেটা হচ্ছে আপনার আসল অ্যান্সার। এবং এখানে বলতে পারে যে বিক্রেতা এটিকে বিক্রেতা দৃষ্টিকোণ থেকে চালান কী হিসেবে যোগ্য, সেটা হচ্ছে কী বলা হয়, বিক্রেতা দৃষ্টিকোণ থেকে চালানকে কী বলা হয়, বহির্গামী চালান বলা হয় বিক্রেতা দৃষ্টিকোণ থেকে চালান। আবার ক্রেতা দৃষ্টিকোণ থেকে চালানকে কী বলা হয়, ক্রেতা দৃষ্টিকোণ থেকে চালানকে বলা হয় অন্তর্গামী চালান। এটা একটা এমসিকিউ কোয়েশন হিসেবে খুবই আসে এবং আসতে পারে এটা, এবং প্রায় সময় এসেছে বিভিন্ন বোর্ড কোয়েশনে। তো এটা হচ্ছে চালানের নমুনা বা নমুনা ছক বা চালানের এক্সাম্পল। তো সবার বাম পাশে কর্নারে দেখতে পাবেন চালানের নাম্বার দেওয়া থাকে, মাঝখানে যে বিক্রেতা থাকে সেই বিক্রেতার নাম ও তার ঠিকানা, তারিখ এখানে, এবং ক্রেতার নাম অবশ্যই থাকবে, ক্রেতার ঠিকানা থাকবে, এবং এখানে চালান লেখা থাকবে। ঠিক এখানে 5টা বক্স থাকবে ক্রমিক নম্বরের, তারপর পণ্য যে কিনছে সেই পণ্যের বিবরণের, দর, পরিমাণ এবং টাকা। এবং এখানে যদি আপনি ডিসকাউন্ট দেন, সাপোজ এখানে কারবারি বার্তা দিচ্ছে বিক্রেতাকে তাকে, সো ডিসকাউন্টেরটা উল্লেখ থাকবে এখানে বিবরণ সহ। এখন নিচে হচ্ছে টাকা কথায় লেখা থাকবে, এবং বিক্রয় শর্ত থাকবে 2/10 নিট 30 বিক্রয় শর্ত থাকবে, এবং নিচে দ্রষ্টব্য হিসেবে থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং শেষে বাম পাশের একদম নিচের কর্নারে ডান পাশে একদম নিচের কর্নারে থাকবে বিক্রেতার স্বাক্ষর। তো এই হচ্ছে চালানের এক্সাম্পল, এই হচ্ছে একটা চালান। এখন আসি আমরা পরবর্তী যে প্রমাণগুলো, সেটা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো কি আসলে দেখি। নগদে ক্রয় বিক্রয়ের সময় ক্যাশ মেমো ব্যবহার করা হয়। বিক্রেতা সাধারণত তার ক্রেতাকে এটি ক্যাশ মেমো দিয়ে থাকে। অর্থাৎ ক্যাশ মেমো হচ্ছে যে রিসিপ্টটা বা যেই প্রমাণ দলিলটার নগদে ক্রয় বিক্রির সময় দেওয়া হয়। যখন একটা দুটো প্রতিষ্ঠান নগদে ক্রয় বিক্রি করতেছে, তখন যে প্রমাণ দলিল হিসেবে যে দলিলটা দিয়ে প্রমাণ হিসেবে যে দলিলটা দিয়ে থাকে সেটা হচ্ছে ক্যাশ মেমো। তো চালান এবং ক্যাশ মেমোর মধ্যে একটাই তফাৎ, সেটা হচ্ছে আপনার চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রি করার সময় আপনার দেওয়া হয় ক্রেতাকে, আর তৈরি করে দুটোই কিন্তু তৈরি করে ক্রেতা। ক্যাশ মেমো এবং যে চালান সেই দুটোই কিন্তু তৈরি করে বিক্রেতা। চালান এবং যে ক্যাশ মেমো আছে সেই দুটোই তৈরি করা হয় বিক্রেতা এবং দেয় হচ্ছে ক্রেতাকে। আর এখানে জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রির সময় দেওয়া হয়, আর চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রির সময় দেওয়া হয়। এবং দুটোর নমুনা ছকই সেম, জাস্ট চালানের জায়গায় ক্যাশ মেমো হয়। যেমন এখানে জাস্ট এখানে আমরা চালান নাম্বার দেখছিলাম এই ছকে, এখানে চালান নাম্বার, কিন্তু এখানে ভাউচার নাম আসবে, আর এখানে সেই বিক্রেতার নাম, ঠিকানা, তারিখ, এখানে সেই ক্রেতার নাম, ঠিকানা, এবং চালানের জায়গায় ক্যাশ মেমো, এবং সেই ঘরগুলো একই রকমই আছে। জাস্ট এখানে যে আমরা দেখছিলাম যে বিক্রয় শর্ত ছিল সেটা এখানে থাকবে, এখানে ক্রেতার স্বাক্ষর থাকবে এবং বিক্রেতার স্বাক্ষর থাকবে, এবং এখানে বিশ্বদ্রষ্টব্যতে সেখানে দেখছিলাম যে আমরা ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কিন্তু এখানে আপনার বিশ্বদ্রষ্ট হিসেবে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। সো এ হচ্ছে চালান এবং ক্যাশ মেমো ছিল। এরপর হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোট কী আসলে? ডেবিট নোট হচ্ছে এক কথায় সহজভাবে বলতে গেলে, আপনি যখন ধারে ক্রয় বিক্রি হচ্ছে, তখন ধরেন ধারে ক্রেতা ক্রয় করে নিয়ে গেল, তাই না? তো ধরেন যে এখন কিছু পণ্য হয়ে গেল যে নষ্ট ছিল আর কি আগের থেকে, আর কিছু পণ্য যেগুলোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা যেটা বলা হয়েছিল ঠিক সেরকমের না। তো তখন হয় কি যে ক্রেতা তো পণ্যটাকে ফেরত পাঠাবে। পণ্যটাকে ফেরত পাঠালে যে ক্রেতা যে পণ্যটা ফেরত পাঠাচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণস্বরূপ বিক্রেতার কাছে ক্রেতা বিক্রেতার কাছে একটা নোট পাঠায়, সেটা হচ্ছে ডেবিট নোট। এই ডেবিট নোটটা ক্রেতা বিক্রেতার কাছে পাঠায়। তো আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ডেবিট নোট কে তৈরি করে? সেটা হবে ক্রেতা তৈরি করে ডেবিট নোট। আবার কারকে পাঠানো হয়? বিক্রেতাকে পাঠানো হয়। তো এটা হচ্ছে ডেবিট নোটের একটা নমুনা ছক। এটার মধ্যে দেখতে পান যে উপরে ডেবিট নোট নাম্বার থাকবে, যে নাম্বার ডেবিট নোট নাম্বার, এখানে ক্রেতার নাম থাকবে এবং বিবরণ,
প্রাপকের নাম হচ্ছে আপনার বিক্রেতার যে থাকবে তার নাম, তার ঠিকানা এবং তারিখ। এখানে আপনার ক্রমিক নম্বর এবং যে ধরেন যে এই যে এখানে এই কোম্পানিটা যেমন ইমরান ব্রাদার্স, তারা প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়া ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হলো। অর্থাৎ আমরা কি জানি, যখন ধারে ক্রয় বিক্রয় হয় তখন দেনাদার এবং পাওনাদার সৃষ্টি হয়। সো ক্রেতা হচ্ছে দেনাদার, বিক্রেতা দৃষ্টিকোণ থেকে দেনাদার এবং বিক্রেতা হচ্ছে ক্রেতা দৃষ্টিকোণ থেকে পাওনাদার। সো আমরা জানি যে এটা আমরা আসলে যখন জাবেদ অধ্যায় করবো তখন ডেবিট ক্রেডিটে শেখানো হবে, আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে শেখাবো। তার আগে আমি জাস্ট ধারণা স্বরূপ সহজ করে যতটুকু বোঝানো সম্ভব সেটা হচ্ছে যে যখন দায়ের নর্মালি হচ্ছে ক্রেডিট হয়ে থাকে, দায় যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট হবে এবং দায় যদি কমে ডেবিট হবে। তো এখানে হচ্ছে বিক্রেতার কাছে পণ্য ফেরত পাঠাচ্ছে, ধারে কিনে আনছিল, তো যদি পণ্য ফেরত পাঠানোর ফলে কী হচ্ছে, দায় কমে যাচ্ছে যেহেতু ধারে কিনে আনছিল। তো যার কারণে আপনার যে দায় কমার ফলে তার যে বিক্রেতার যে দায়টা সেটা ডেবিট করা হয়েছে, তো সেটাই আসলে ডেবিট নোটের মাধ্যমে জানানো হয়। এখানে পরিমাণ দেওয়া থাকে, এখানে যে কারবারি বাট্টা দেয়, এখানে কারবারি বাট্টা বলতে এই যে ক্রেতা আছে সে বলছে যে সে 13,000 টাকার পরিমাণ পণ্য, কিন্তু সে পাঠাইছে 12,000 টাকার, মানে দায় সে 13,000 টাকার মতো কমানোর কথা, কিন্তু সে 12,000 টাকার সমান পরিমাণ দায় কমাইছে। মানে 1,000 টাকা সে ঠিক আছে, মানে 1,000 টাকা দায় আমি কমাইলাম না, 1,000 টাকা উল্টো আমি বিক্রেতাকেই ছাড় দিলাম, এরকম আর কি। নিচে হচ্ছে টাকা কথা লেখা থাকবে এবং এখানে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। ঠিক উল্টোটা হচ্ছে ক্রেডিট নোট। উল্টোটা না, একই জিনিস, বাট ক্রেডিট নোট হচ্ছে আপনার বিক্রেতা ক্রেতাকে পাঠায়, উল্টা বলতে বুঝাইছি, বিক্রেতা ক্রেতাকে ক্রেডিট নোটটা পাঠায়। যে এটা হচ্ছে যে পণ্য যখন পাইলো, পণ্য পাওয়ার পর যে রিসিভ হয়েছে স্বাভাবিক, বিক্রেতা কি ডেবিট নোটটা পাইলো, তো পণ্য ডেবিট নোটটা পাওয়ার পর বিক্রেতার কাজ হচ্ছে একটা ক্রেডিট নোট তৈরি করে আপনার যে ক্রেতা আছে যার কাছে আসছে তাকে পাঠানো। সো এটা আসলে কী করা হয়, এটা পাঠায় যে এই যে আমরা দেখছিলাম যে ডেবিট করা হয়েছিল, যে তার দায়টা কমানোর ফলে সে হয়েছিল কি, পণ্য ফেরত পাঠানোর ফলে তার কী হয়েছিল, দায়টা কমে গেছিলো। তো এখানে কি হয়েছে, এখানে আমরা বিক্রেতা ক্রেতাকে এই ক্রেডিট নোটের মাধ্যমে আসলে একটা ঘোষণাপত্র যে জানায় দেয় যে ঠিক আছে আপনার যে ডেবিট করেছেন সেটা আমি জানতে পারছি, এবং এখানে বলা হয়ে থাকে যে মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ সেই যে দেনাদার কী হয়, দেনাদার ন্যাচারালি ডেবিট হয়, দেনাদার বাড়লে ডেবিট হয়, আর না হলে নর্মালি ডেবিট হয়। আবার দেনা যদি কমে তাহলে ক্রেডিট হয়। তো এখানে ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ বিক্রেতার দৃষ্টিকোণ থেকে তো ক্রেতা তো হচ্ছে দেনাদার, তাই না? তো সেই দেনাদার যে কমছে সেটা ডিক্লেয়ার কীভাবে, ক্রেডিট নোটের মাধ্যমে হয়েছে যে আপনার 12,000 টাকার সমপরিমাণ দেনা আমরা কমাই দিছি, এটা ক্রেডিট নোটের মাধ্যমে দেওয়া হয়ে যাবে। যার কারণে উল্টোটাই হয় যে ডেবিট নোট হচ্ছে ক্রেতা প্রেরণ করে বিক্রেতাকে, আর ক্রেডিট নোট হচ্ছে প্রেরণ করে বিক্রেতা ক্রেতাকে প্রেরণ করে। এই ডেবিট নোট এবং ক্রেডিট নোটের ভিতর তফাৎ হচ্ছে এটাই যে ডেবিট নোট দেয় বিক্রেতাকে এবং ক্রেডিট নোট দেওয়া হয় ক্রেতাকে। এখন আসি ভাউচারটা হচ্ছে সাপোজ আপনি ধরেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয় বা ব্যয়ের যেটাই হোক না কেন সেটা প্রমাণ হিসেবে ভাউচার তৈরি করে প্রতিষ্ঠান। তো ভাউচারকে মূলত দুই ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে মূলত যত ধরনের খরচপাতি হয়, ধরেন যে পণ্য কিনে আনছেন, তো ডেবিট ভাউচারটা ক্রেতা তৈরি করে। তো এটা হচ্ছে ডেবিট ভাউচার তৈরি করে ক্রেতা। এটা শুধু ভাউচারটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র ক্রেতা তৈরি করে থাকে, এবং এটা খরচের জন্য তৈরি করা হয়। আপনার ব্যবসায় যত রকম খরচ হবে সেগুলোর জন্য ডেবিট ভাউচার তৈরি করা হবে। আর ক্রেডিট ভাউচারটা হলে উল্টোটা, আপনার যত রকম আয় হবে, যদি পণ্য বিক্রি হয় সেটা সে বিক্রি হোক বা যত রকম আয় হবে সেই আয়ের জন্য তৈরি করে বিক্রেতা, বা যে আয় লাভ করতেছে সে ক্রেডিট ভাউচার তৈরি করে থাকে। সো ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচারের নমুনা দুইটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন। আর এই তো, আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ডেবিট ভাউচার সবসময় ক্রেতা তৈরি করে থাকবে এবং ক্রেডিট ভাউচার সময় বিক্রেতা তৈরি করে থাকবে। এটাই হচ্ছে যে আপনার যদি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হয়ে থাকে। আর
ধরেন যে বিক্রেতা যে থাকবে তার যদি খরচ হয়, সাপোজ তার যদি খরচ হয়, সে ডেবিট ভাউচার তৈরি করবে। আর যদি সাপোজ যে ক্রেতা, তার যদি তার প্রতিষ্ঠানে যে লাভগুলো হচ্ছে সেগুলোর জন্য সে ক্রেডিট ভাউচার তৈরি করবে। সো মূলত পার্থক্য হচ্ছে ভাউচারের ভিতর, ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারের ভিতর, যে এটা আপনার খরচের জন্য ডেবিট ভাউচার আর আয়ের জন্য হচ্ছে ক্রেডিট ভাউচার। সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আমি আপনাদের সাথে একটা খবর জানাতে চাই যে আমাদের অ্যাকোল একাডেমি তাদের পেইড কোর্স শুরু করতে যাচ্ছে। এবং আমাদের এই কোর্সের সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আপনি আমাদের অ্যাকোল একাডেমির ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন, এবং আমরা আপনাদেরকে সে আপনার মেসেজের উত্তরে আমাদের পুরো কোর্সটি সব বিস্তারিত আমরা ওখানে আপনার কাছে জানিয়ে দেবো। এবং আমি আমার অ্যাকোল একাডেমির যে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেটা আমি এই যে ভিডিও হবে ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। সো আবার আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটাকে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।